আমার নাম সাফিকা সাইফ রুহি। আমি গ্রামীণ ফোনে কাজ করি। আমি জাতীয় মহিলা বোধি সংস্থার একজন সদস্য এবং আমার একটি ফেসবুক ভিত্তিক গ্রুপ আছে যা শুধুমাত্র শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারীদের জন্য। আমার মা বাবা দুজনেই শ্রবণ ও বাক প্রতিবন্ধী। পরবর্তীতে আমিও শ্রবণ ও বাক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করি। আমার বয়স যখন 5 তখন পর্যন্ত আমি শ্রবণ প্রতিবন্ধিতা কি বিষয়টি বুঝতে পারিনি। তারপর যখন আস্তে আস্তে আমি বড় হলাম, আমার 12 বছরের মতো বয়স হলো, তখন আমি দেখলাম যে আসলে আমি কথা বলতে পারি না, যেটা অন্যরা পারে। অন্যরা যখন নিজেরা কথা বলে, মুখ নাড়ায়, তাদেরটা দেখে আমি অনুকরণ করতাম। আমিও নিজের মতো করে মুখ নাড়াতাম, কিন্তু আমার এই মুখ নাড়ানো দেখে অনেকেই হাসতো এবং আমি অবাক হতাম তারা কেন হাসে, আমি তো তাদের মতোই মুখ নাড়াচ্ছি। যাই হোক, পরবর্তীতে আমি যখন স্কুলে ভর্তি হই, আমার দাদু আমাকে সব বিষয়ে সাহায্য করে। আমি হাই কেয়ার স্কুলে পড়তাম। সেখানকার শিক্ষকরা আমাকে স্পিচ থেরাপি দেওয়ার চেষ্টা করেছেন, আমাকে কথা শেখানোর চেষ্টা করতেন। কিন্তু আমার বয়স যখন আরেকটু বাড়লো, আমি যখন আরেকটু বড় হলাম, 15 বছরের মতো বয়স হলো, তখন আমার খুব খারাপ লাগতো যে সবাই কথা বলছে কিন্তু আমি কথা বলছি না বা কথা বলতে পারছি না। আমার অন্যান্য আশেপাশের মানুষদেরকে দেখতাম, তারা স্কুলে যেত, বন্ধু বান্ধবদের সাথে কথা বলতো, ঘুরতে যেত, কিন্তু আমি তো কথা বলতে পারছি না। আমার তেমন কোনো বন্ধু ছিল না। একমাত্র আমার মা বাবাই আমার কষ্টটা বুঝতে পারতেন, যেহেতু তারা নিজেরাও শ্রবণ ও বাক প্রতিবন্ধী। তারাই আমাকে মানসিকভাবে অনেক সাহায্য করেছেন, তারাই আমাকে অনেক শক্ত থাকতে বলতেন। খুব অল্প বন্ধু ছিল আমার। যারা হিয়ারিং পার্সন, তাদের মধ্যে থেকে আমার সাথে বন্ধুত্ব খুব কম হতো। আমাদের বাসায় থাকতো একজন, তার সাথেই আমার বন্ধুত্ব ছিল। আমার আরও যারা বন্ধু ছিলেন যারা শ্রবণ প্রতিবন্ধী না, তাদের সাথে আমার খুব বেশি কথা হতো না। খুব অল্প অল্প কিছু কথা তারা আমার সাথে শেয়ার করতেন। হয়তো সব বন্ধুরা একসাথে হয়েছে, দেখা যেত যে অনেক গল্প হচ্ছে, আমি বারবার জিজ্ঞেস করতাম কি বলছো তোমরা, কি বলছো। সেখান থেকে হয়তো 2-4টি কথা আমার সাথে তারা শেয়ার করতেন, কিন্তু ডিটেলসে কোনো কিছু শেয়ার করতেন না, যেটা আমার খুব কষ্ট দিত আমাকে। আমি নিজেই চিন্তা করতাম যে আমি হয়তো তাদের থেকে আলাদা, আমার ভেতরে কষ্ট হতো। তারপর আমি মুভি দেখতাম, মুভি দেখে আমি আমার কষ্টগুলো ভোলার চেষ্টা করতাম। যখন বাসায় অনেক মানুষ আসতো, অনেক গ্যাদারিং হতো, তখন আমার সাথে তারা খুব একটা কথা বলতো না, নিজেরা গল্প করতো, 1-2টা ইনফরমেশন তারা আমাকে দিত, কিন্তু আমার ভালো লাগতো না, আমার খুব খুব কষ্ট হতো। আমি এখন বুঝি যে একজন দোভাষী বা একজন ইন্টারপ্রেটার থাকলে সেখানে অনেক কথা আমার সাথে শেয়ার করতো, আমার সাথে কথা বলতো। সব ফ্যামিলি গ্যাদারিংয়ে বা সব কিছুতেই সবাই ভাবে যে শ্রবণ প্রতিবন্ধীরা কিছুই বুঝতে পারবে না, তারা কথা বলতে পারে না, তারা কোনো কাজ করতে পারবে না, এই একটা ধারণা সবার মধ্যে আছে। এবং বিয়ের ক্ষেত্রেও যখন আসে, তখন একজন শ্রবণ বাক প্রতিবন্ধী মানুষের সাথে একজন হিয়ারিং পার্সনকে বিয়ে দিতে চায়। সবাই বলে যে না ও কিছু বুঝবে না, ওর যিনি লাইফ পার্টনার হবে তাকে তো অন্তত কথা বলতে হবে। তারপর অনেকে বলতো যে এই ইশারায় কথা বলো না, দেখতে খুব বাজে দেখা যায়, ভালো লাগে না, মুখে কথা বলার চেষ্টা করো। এই যে আমার ভাষা আমাকেই বলতে দিত না। আমি যখন বাজারে যাই, আমার এখন খুব একটা সমস্যা হয় না, আমি অনেক সময় লিখে বোঝাই। কিন্তু আমি যখন বাসে যাই অফিসে যাওয়ার জন্য, রাস্তায় বের হই, তখন আমার খুব কষ্ট হয়। বাসের যিনি কন্ডাক্টর থাকে উনি অনেক সময় খারাপ কথা বলেন, অনেক সময় বলে যে এই কথা বুঝতে পারে না, বোবা, এসব কথা বলে অপমান করে। বলে এই টাকার কথা বলতে গেলে বুঝতে পারে, অনেক সময় না বুঝতে পারলে বলে এই বোবা, কথা বোঝে না। খুব খারাপ লাগে। আমি আসলে রাস্তায় বের হলে আমার যোগাযোগটা আমি খুব একটা ভালোভাবে করতে পারি না, আমার খুব কষ্ট হয় তখন। জি আছে, আমার পড়াশোনার ব্যাপারটা নিয়ে আমার খুব কষ্ট আছে।
আমি চেয়েছিলাম আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, কিন্তু সেখানে আসলে ইন্টারপ্রেটার না থাকার কারণে শিক্ষকরা আসলে খুব একটা বেশি আমাদের সাথে কমিউনিকেট করতেন না। আমি একবার গিয়েছিলাম একটি ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। তারা প্রথমেই আমাকে শ্রবণ ও বাক প্রতিবন্ধী হিসেবে আইডেন্টিফাই করে। আমি যে একজন স্টুডেন্ট বা আমিও যে পারবো সেই ব্যাপারটা তাদের মাথায় থাকে না। আমি যখন আমার সার্টিফিকেটগুলো দেখালাম, তারা সেটা সরিয়ে বললেন যে আচ্ছা তুমি তো কথা বলতে পারো না, তাহলে তুমি কিভাবে যোগাযোগ করবে। তাদের কনসার্ন হচ্ছে সেই বিষয়টি যে আমি কথা বলতে পারি না। এবং আমি ভেবেছিলাম যে তারা হয়তো আমাকে পরবর্তীতে ডাকবে, কিন্তু তারা আর আমাকে ডাকেনি। যেটা আমাদের মতো শ্রবণ প্রতিবন্ধীদের জন্য খুবই কষ্ট, যে তারা কোথাও ভর্তি হতে পারে না। কোথাও ভর্তি হতে গেলে তাদেরকে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু একজন অপ্রতিবন্ধী মানুষ যখন ভর্তি হতে যায় কোথাও, তাদের জন্য ব্যাপারটি খুব সহজ। তাদের মা বাবা শিক্ষিত, তারা সব কিছু বুঝতে পারে, সেজন্য তারা খুব সহজেই ভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারে। আমি যখন ভার্সিটিতে ভর্তি হতে পারলাম না, আমার বারবার মনে হয়েছে আমি কিছুই করতে পারবো না, আমার জীবন এখানেই শেষ। আমি অনেক হতাশ হয়ে গিয়েছিলাম এবং একটা পর্যায়ে আমার মনে হয়েছিল যে আমি আত্মহত্যা করি। তখন আমার মা বাবা আমাকে অনেক সাহায্য করেছে, আমাকে ঘুরতে নিয়ে গিয়েছে, আমার সাথে কথা বলে আমার মানসিক চাপটা দূর করার চেষ্টা করেছে। আমার মা বাবা যেহেতু নিজেরা শ্রবণ ও বাক প্রতিবন্ধী, তারা আমার কষ্টটা খুব সহজে বুঝতে পারেন। কিন্তু আমার আরও যারা বন্ধু আছে, যারা নিজেরা শ্রবণ ও বাক প্রতিবন্ধী কিন্তু তাদের বাবা মা অপ্রতিবন্ধী, তারা আমাকে বলে যে তাদের বাবা মা তাদের ফিলিংস বুঝতে পারে না, তাদের কষ্টটা বুঝতে পারে না, তাদের খুব কষ্ট হয়, তারা কারোর সাথে শেয়ার করতে পারে না। আমি আমার পরিবার থেকে কখনো অত্যাচারিত হইনি বা কখনো মানসিক আঘাত পাইনি, কিন্তু আমি আমার আশেপাশের মানুষ, আমার পরিবারের বাইরের এমন অনেক মানুষের কাছ থেকে অনেক বেশি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি। আমি সেই কথাগুলো কখনো ভুলতে পারি না। তারা হয়তো বা এমন হয়েছে যে আমরা সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাবে, আমাকে বলেছে তোমার যেতে হবে না, তুমি থাকো, তোমার যাওয়ার দরকার নেই। আমি এই কথাটাতে বা এই বিষয়টিতে এতটাই কষ্ট পেয়েছি, আমি অবাক হয়ে গিয়েছিলাম। যে মানুষটির সাথে আমার হয়তো বা আগে খুব ভালো বন্ধুত্ব ছিল, খুব ভালো তার সাথে আমার সম্পর্ক পরিচয় ছিল, কিন্তু যখনই অন্যান্য অপ্রতিবন্ধী মানুষরা সবাই একসাথে হলো, সেই মানুষটা আমাকে ভুলে গেল। সে আমাকে বললো যে না না, তোমার যেতে হবে না, তুমি বাসায় থাকো। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। এবং একটা সময় সে আমাকে বললো কি যে তোমার মা তোমাকে ডাকছে, যাও তো একটু। আমি যখন দৌড়ে মার কাছে গেলাম, মা বললো যে না, আমি তো তোমাকে ডাকছি না। আমি ফিরে এসে দেখি তারা সবাই চলে গিয়েছে। আমি এতটাই কষ্ট পেয়েছিলাম যে আমি আর কথাই বলতে পারছিলাম না, আমার চোখ সব অন্ধকার হয়ে গিয়েছিল। সবাই ঘুরতে চলে গেছে, কিন্তু আমাকে রেখে গেছে, এই বিষয়টা আমি মানতেই পারছিলাম না। তারপর তারা সবাই বলছে যে না, তারা তো কোথাও যায়নি। পরবর্তীতে যখন ছবি তুলে নিয়ে এসেছিল, সেই ছবি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, সত্যিই তারা গিয়েছিল, আমাকে কিছুই বলেনি। আমি তখন তাকে বললাম যে তোমার সাথে আমার এত ভালো সম্পর্ক, তোমার সাথে আমার এত সুন্দর বন্ধুত্ব, অথচ তুমি অন্যদেরকে পেয়ে আমাকে ভুলে গেলে, আমাকে বাদ দিয়ে রেখে চলে গেলে। আমার এত কষ্ট লেগেছিল, আমি এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন আমার মনে হয়েছিল যে না, আমি যে জায়গায় বেড়াতে গিয়েছিলাম আমি সেখানে থাকবো না, আমি চলে যাব ঢাকায়, আমি থাকবোই না। এবং আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলাম। এবং তখন আমার মা বাবা আমাকে বুঝিয়েছে যে থাক, তুমি তোমার মতো করে আনন্দ করো, তোমার তাদের সাথে মিশতে হবে না, বা তুমি তোমার মতো করে থাকো। কিন্তু আমার ভেতরে ওই কষ্টটা আমি কখনোই ভুলতে পারি না, আমার এতটাই কষ্ট দেয়। আমার মা বাবা আমাকে বুঝতে পারে বলে আমার মা বাবা আমাকে অনেক সাহায্য করে, কিন্তু অন্য যারা মানুষ আছেন অপ্রতিবন্ধী, তারা কিন্তু আমার ফিলিংসটা কোনোভাবেই বুঝতে পারেন না। আমার এটাতে খুব খুব কষ্ট হয়। আমি যখন কোনো কিছু বোঝাতে চাই তাদেরকে, তারা কোনো কিছুই বুঝতে পারেন না। আমি চাই যে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, একদম ফ্রিডম চাই। আমি সব কিছু ওপেন হবে, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে, সবাই সবার মতো করে তার ফিলিংস শেয়ার করতে পারবে, কিন্তু আমরা সেটা পারি না। আমি প্রতিটা মুহূর্তে এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি মানসিক চাপ অনুভব করি।
আমি যখন মানসিকভাবে চাপ অনুভব করেছি বা অনেক বেশি কষ্ট পেয়েছি, আমি কখনো ডাক্তারের কাছে আমার যাওয়া হয়নি বা একজন মানসিক রোগ বিশেষজ্ঞ কাছে কখনো যাওয়া হয়নি, কিন্তু আমার মনে হয় এটি থাকা দরকার, এমন সুযোগ থাকা দরকার এবং সেখানে একজন ইন্টারপ্রেটার থাকতে হবে। যা একজন বিশেষজ্ঞর কাছে যখন আমরা যাই, তিনি হয়তো বা আমারকে দেখে বা আমার অবস্থাটা খুব হালকা পাতলা বুঝে আমাকে একটা ওষুধ বা আমাকে কোনো কিছু প্রেসক্রাইব করে দিলেন, কিন্তু যখন একজন মানসিক রোগ বিশেষজ্ঞর ওখানে একজন ইন্টারপ্রেটার থাকবে, তখন কিন্তু আসলে আমার ভেতরের কষ্টটা অ্যাকচুয়ালি কী ফিল করছি আমি, সেটা পুরোপুরি বোঝানো যাবে এবং আমি সেই অনুযায়ী ট্রিটমেন্ট পাবো। সবাইকে অনেক ধন্যবাদ।